বিডিআর হত্যাকাণ্ডে যে সেনা সদস্যদের হত্যা করা হয়েছে সেখানে বিডিআর সদস্যরাই জড়িত বলে তিনি একটি বিষয় পরিষ্কার করেছেন। উনি তো খুব সুন্দর কথা বলেছে। আমি মনে করব যে উনি যা বলেছেন এত পরিষ্কার করে খুব কম সেনাপ্রধান পূর্বে কখনো কেউ কথা বলেছে। সামাজিক মাধ্যমে কিছু নিউজ ব্লগার আছে যারা আমরা মনের রং মাখিয়ে ভিউয়ার বাড়ানোর জন্য নেগেটিভ নিউজ করে অনেক সময় মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করি। সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা সেনাবাহিনী এক্সিকিউট করতে পারছে কিনা। সেনাবাহিনীকে কোনো রকম কোনো বিতর্কে জড়াতে চাচ্ছেন। উনি একটা মধ্যম পন্থা অবলম্বন করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। যত দ্রুত নির্বাচন হয়, নির্বাচিত একটা সরকারের কাছে উনি ক্ষমতাটা হস্তান্তর করে সেনাবাহিনীকে ঘরে দিয়ে যেতে চায়, উনিও ফিরে যেতে চায়। IPCO brand selects only the best products for our customers. বিডিআর হত্যাকাণ্ডে যে সেনা সদস্যদের হত্যা করা হয়েছে সেখানে বিডিআর সদস্যরাই জড়িত বলে তিনি একটি বিষয় পরিষ্কার করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে তিনি বার্তা দিয়েছেন। আপনার বিশ্লেষণ জানতে চাই। আলোচনা সর্বপ্রথম সেনাপ্রধান উনি যে বক্তৃতা দিয়েছেন করতে হবে আভ্যন্তরীণ এবং আপনার বৈদেশিক কেমন চাপটা উনি নিচ্ছেন, ওনাকে যথেষ্ট আমার কাছে মনে হচ্ছে ওনার ফেস যতটুকু রিড করতে পারে, আমরা তো একেবারে আমাদের জীবনের প্রথম ক্যাডেট লাইফ থেকে আমরা একে অপরের খুব কাছের থেকে দেখা। উনি অত্যন্ত ঠান্ডা মেজাজে, ঠান্ডা মাথার একজন জেনারেল। উনি তো খুব সুন্দর কথা বলেছে। আমি মনে করব যে উনি যা বলেছেন এত পরিষ্কার করে খুব কম সেনাপ্রধান পূর্বে কখনো কেউ কথা বলেছে। উনি ঐক্যের কথা বলেছেন, উনি সাম্যের কথা বলেছেন, স্থিতিশীলতার কথা বলেছেন। উনি বলেছেন যে বিচারের কথাটা আমি পরে আসব। প্রকৃত উনি যে যাদের লক্ষ্য করে কথাটা বলেছে, আমার বিশ্লেষণ এটা রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলকে উনি একটু বিশেষ ফোকাসে রেখেছেন। আর আমাদের সামাজিক মাধ্যমে কিছু নিউজ ব্লগার আছে যারা আমরা মনের রং মাখিয়ে ভিউয়ার বাড়ানোর জন্য নেগেটিভ নিউজ করে অনেক সময় মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করি। জেনারেল ওয়াকারুজ্জামান জাতির একটা মহাসংকটকালে একটা ভূমিকা রেখেছে, অবদান রেখেছে, একথা অস্বীকার করা যাবে না। তিনি ক্ষমতার সিঁড়ি পথ ধরেন নাই, জরুরি আইন জারির সে পথের দিকে তিনি যাননি। তিনি জনগণ এবং গণতন্ত্র, ছাত্র জনতার পক্ষটাই তিনি নিয়েছেন। সেটা নিয়ে তিনি অত্যন্ত মানসিক চাপের মধ্যে ছিলেন, এখনো আছেন। এখন সার্বিক অবস্থা আমাদের দেশের ভিতরে উনি ফোকাস করতে চেয়েছেন, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দদের একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি, শত্রুতা যেন না হয়। ওনার কথায় আমি যেটা এক কথায় বুঝি, উনি বোঝাতে চেয়েছেন আমাদের প্রতিযোগিতা থাকবে কিন্তু শত্রুতা হবে না, বহুমাত্রিক রাজনীতি থাকবে না। সেটি তো আমরা বুঝতে, আমি বলতে চাচ্ছি যে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা সেনাবাহিনী এক্সিকিউট করতে পারছে কিনা। যেখানে রাতে আমি আসছি, আপনার এই পয়েন্টে আসছি।
সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার যাওয়ার আগে, আচ্ছা ঠিক আছে আপনারটা উত্তর করেই দিই তাহলে পরিষ্কার হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি মানে পাওয়ার, ধর্ষণের ঘটনা ঘটছে, তারপরে মানুষকে ছিনতাইয়ের ঘটনা ঘটছে, রাতের অন্ধকারে গুলির ঘটনা ঘটছে, কোপানোর দৃশ্য আমরা দেখেছি। তো এগুলো এখন কার দায়িত্ব? তানভীর দেখেন একটা কথা আপনার মনে রাখতে হবে, এটা সরকারের দায়িত্ব। শুধু সেনাবাহিনীর উপরে দায়িত্ব দিয়ে আপনারা সবাই হাত উঠিয়ে থাকবেন সেটাও ঠিক দায়িত্বশীলতার পরিচয় দেওয়া হবে না। প্রতিটি নাগরিকের কিছু নাগরিক দায়িত্ব রয়েছে। উনি যেটা বলতে চেয়েছেন একটু বলি আমি। এই আন্দোলনের সময় একটা বিপ্লবে পরে দেশে দেশে সারা পৃথিবীর ইতিহাস আছে যে বিপ্লবের পর আইন শৃঙ্খলা চরম হয় এবং টোটাল স্ট্রাকচারাল যে এস্টাবলিশমেন্ট গুলা থাকে সেগুলা আবার নতুন করে সৃষ্টি করতে গেলে সময় লাগে, সেখানে হানাহানি, খুনাখুনি, চুরি ডাকাতি এগুলা হয়। আমি হয় বিদায় যে আমরা বন্ধ করবো না বা উন্নতি করবো না সেটার পক্ষে উকালাতি করছে না। আমি বলতে চাচ্ছি এই যে এটা এই ধরনের আন্দোলনের পরে আইন শৃঙ্খলার অবনতি হয়। আর একটা কথা উনি যেটা বলতে চেয়েছেন এটা যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা আপনি বললেন, সেটা দিয়ে আমি সেটার ভিতরে যাব। আমার মনে হয় উনি সেনাবাহিনীকে কোন রকম কোনো বিতর্কে জড়াতে চাচ্ছেন না। উনি একটা মধ্যম পন্থা অবলম্বন করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। যত দ্রুত নির্বাচন হয়, নির্বাচিত একটা সরকারের কাছে উনি ক্ষমতাটা হস্তান্তর করে সেনাবাহিনীকে ঘরে নিয়ে যেতে চায়, উনিও ফিরে যেতে চান। উনি ইতিমধ্যে জাতির কাছে সম্মানের অবস্থানটা করে নিয়েছেন। উনি কোনোভাবেই এটা কোনো বিতর্কে জড়াতে চাচ্ছেন না এবং ওনার গায়ে কোনো কালির দাগ ফেলতে চাচ্ছে না। এটা আমার ব্যক্তিগত। সেটি তো সরকারের কোনো বাহিনী চাইবে না তাদের গায়ে কালিমা লাগুক, কিন্তু এখানে তিনি আরেকটি বিষয় ইঙ্গিত দিয়েছেন। ভুল হচ্ছে আপনার তানভীর। দেখেন, জি, পুলিশ যে কোনো বল প্রয়োগ করুক, এটা তাদের আইন শৃঙ্খলার মূল দায়িত্ব পুলিশের। সেনাবাহিনীর দায়িত্ব দেশের অখণ্ডতা রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা, যুদ্ধ করা। এটা হচ্ছে প্রাইমারি রোল, আর এগুলো সেকেন্ডারি রোল। না, সেকেন্ডারি রোলটা তো এখন প্রাইমারি রোলে চলে এসেছে 5ই আগস্টের পর। উনি তো গণভবনে, উনি তো জনগণকে আশ্বস্ত করেছেন, নতুন সরকার, এই বিপ্লবী সরকার অভ্যুত্থানের পর, সরকার গঠনের পর সেনাপ্রধান তো জনগণকে আশ্বস্ত করেছেন ওনার উপর আস্থা রাখার জন্য। সরকার গঠনের আগে বলেছিলেন এই কথাটা। উনি বলেছিলেন ইমিডিয়েটলি একটা সরকার গঠন হবে, সেই সরকার গঠন হওয়ার পরে তারা দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে, আমরা সহযোগিতা করব, আমার উপরে আস্থা রাখেন। কারণ তখন প্রতীক সরকার পালিয়ে যাওয়ার পরে একটা শূন্যতা, কয়েকদিন 3 দিন পরেই তো আমরা সরকার গঠনের আভাসগুলা পেতে থাকলাম, তাই না? সেদিক থেকে উনি যেটা চাইছেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনীর মূল কাজ হচ্ছে একটা ডিফারেন্ট ইফেক্ট করা। সেই জায়গাটায় আমাদের না, আপনি আরেকটু যদি পরিষ্কার করে বলেন আমাকে, যেমন উনি একটা ইঙ্গিত দিয়েছেন তার বাহিনীর সদস্যদের প্রতি মামলা আছে, যেমন একটা বাহিনীকে যদি আন্ডারমাইন করা হয়, যেমন সেনাবাহিনীকে যদি আন্ডারমাইন করা হয়, তাদের বিরুদ্ধে যদি মামলা থাকে, যেমন আয়না ঘরে নিয়ে নির্যাতন যারা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, এ কারণে সেনাবাহিনী কাজ করতে পারছে না, এবং পুলিশ বাহিনীর উপরে মামলা আছে, মামলা চলছে, এ কারণেও পুলিশ বাহিনী কাজ করতে পারছে না। তো তাদের কলিগদের উপরে মামলা দিয়ে এবং সেই কলিগদেরকে কাজ করানো তো অসম্ভব, এ কারণে তো অকার্যকর। উনি সেটা বলে নাই, উনি সেনাবাহিনী দিয়ে বলে নাই। উনি এটাকে মূলত বোঝাতে চেয়েছিলেন আমাদের মেইন ফোর্স কিন্তু পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষার জন্য। উনি সেটা বোঝাতে চেয়েছেন যে আমাদের দেখেন সেনাবাহিনীর, বিজিবি, তাদের মেরুদণ্ড অনেক আগেই ভাঙা হয়েছে যেভাবেই হোক। তারপর সেনাবাহিনী যতটুকু পারে ঘুরে দাঁড়িয়েছে।
পুলিশের অবস্থাও আমরা একই সঙ্গীন অবস্থা করে ফেলেছি, আমাদের আনসারের অবস্থা তাই করেছি। অর্থাৎ প্রতিটি প্রতিষ্ঠান এখন সবাই একটা আতঙ্কের মধ্যে আছে, সবাই আইন যার যার মতো হাতে তুলছে। শুধু তাই না, এর পাশাপাশি উনি সংস্থাগুলোর কথা বলেছেন, পুলিশের কথা বলেছেন, র্যাবের কথা বলেছেন, আনসারের কথা বলেছেন, উনি ডিজিএফ এর কথা বলেছেন, উনি এনএসআই এর কথা বলেছেন। উনি এটা বোঝাতে চেয়েছেন যে আমরা যদি সবাই সবার পিছে লাগি, আমরা যদি একে অপরে দুর্নাম রটাতে থাকি, তাহলে এই কাজ করার যে স্পৃহা, জাতিকে সেবা করার যে স্পৃহা, সেটা হারিয়ে যায়। উনি এটাই বোঝাতে চেয়েছেন যে প্রকৃত অপরাধী যারা, তাদের সাজা হবে। সেনাবাহিনীতে ইতিমধ্যে কোর্ট মার্শাল হয়েছে। আন্ডারমাইন কারা করছে? সেনাপ্রধানের বক্তব্য তো আমরা শুনেছি। আমি বলছি আন্ডারমাইন তাহলে কারা করছে? কাদেরকে তিনি ইঙ্গিত করেছেন? আন্ডারমাইন কারা করছে সেনাবাহিনীকে? আন্ডারমাইন করছে রাজনৈতিক নেতৃবৃন্দ। সেটা নিয়ে আমরা কথা বলি। রাজনৈতিক নেতৃবৃন্দ কেন সেনাবাহিনীকে আন্ডারমাইন করছে? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। কেন আপনি সকল প্রতিষ্ঠানের কথা বলেছে উনি, আপনি ঘুরে ফিরে শুধু সেনাবাহিনী বলেন কেন? না, সেনাবাহিনীর যে ভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর কথা বলা হয়েছে, গোয়েন্দা সংস্থার কথা বলা হয়েছে, পুলিশ বাহিনীর কথা বলা হয়েছে। যদি কেউ অপরাধ করে থাকে, দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। এটা আমি চাই, আপনি চাই, সকলে চায়। গোয়েন্দা চাকরি করলে তারা একটু বাড়াবাড়ি বেশি করেছে অতীতে, এটা তো মিথ্যা না। যারা বাড়াবাড়ি করেছে প্রত্যেকেই তো একটা আইনের আওতায় দায়িত্ব সম্পাদন করে। কেউ যদি সেটাকে ওভার স্টিপিং করে, আইন হাতে তুলে নেয়, মানবাধিকার লঙ্ঘন করে থাকে, অবশ্যই তার বিচার হতে হবে, সেটা তিনি বলেছেন। এখন আসি বিডিআর হত্যা নিয়ে। উনি যেটা বলেছেন যে 16 বছর 15 বছর যারা জেলে ছিল, তারা যখন বাইরে এসে বলছে যে আমরা নিরপরাধ, সেই জায়গায় বলতে চেয়েছেন বিচার হয়েছে, বিচার হওয়ার পরে তারা জেলে গিয়েছে। হ্যাঁ, এই অপরাধে কারা কারা জড়িত, কারা ইন্ধন দিয়েছে, কারা ষড়যন্ত্র করেছে, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক কথা আছে। কিন্তু মূল কথা আমরা যেন ভুলে না যে ৫৫ জন অফিসারকে হত্যা করা হয়েছে, টোটাল ৭৪ জনকে হত্যা করা হয়েছে, এটা তো মিথ্যা না। এই হত্যাযজ্ঞ যারা চালিয়েছে তারা তো বিডিআর সৈনিকরাই করেছে, বিডিআর এর সদস্যরা করেছে। তাহলে তারা যদি এখন বলে যে আমরা কেউ করি নাই, সেটা তো গ্রহণীয় নয়। সেটাই বলতে চেয়েছে। আর এটাই নিয়ম। আইন কি বলে, মিউটিনি যখন হয়, মিউটিনির পরিকল্পনাকারী আরো একটা, এটা ঠিক আছে, এটা পরিষ্কার। আরো একটা বিষয় কি আপনার মনে হয় না যে সেনাবাহিনীর পক্ষে কি আদৌ সম্ভব, যেমন ৩০,০০০ ফোর্সের কথা বলা হয়েছে, এবং এই ৩০,০০০-এর সাথে পুলিশ আছে, আনসার আছে, অন্যান্য বাহিনীগুলোর একসাথে মিলে একটা সমন্বিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তো শুধুমাত্র সেনাবাহিনীর উপর দায় না চাপিয়ে অন্যান্য বাহিনীগুলো অনেকটা অকার্যকর, এটা কি বোঝাতে চেয়েছেন তিনি? হ্যাঁ, উনি বলছেন, এবং এটা তো বাস্তবতা, আপনারও জানার কথা। অন্য বাহিনী যেমন পুলিশের ট্রান্সপোর্ট নাই, পুলিশের থানাগুলা জ্বালায় পোড়ায় দেওয়া হয়েছিল, পুলিশকে হত্যা করা হয়েছে, পুলিশ ওখানে অনেকে ভয়ে চাকরিতে ফিরে আসে নাই, অনেকে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল, যাদেরকে মানুষ ব্র্যান্ডেড ক্রিমিনাল হিসেবে জানে, তারা কেউ সামনে আসে নাই। সেটা এক দুজন উপরের পর্যায়ে সেটা আলাদা বিবেচনা, কিন্তু পুলিশ ফোর্স যেখানে ২ লক্ষ পুলিশ ফোর্স আগে কাজ করতো, সেখানে 50% লোক নাই। তারপর এর মধ্যে যারা আসে নাই, অনেকে ভুয়া পরিচয়, ভুয়া ঠিকানায় এই ফোর্সের ভিতরে ছিল। অনেক ধরনের সমস্যা রয়েছে। তার সার্বিক অবস্থা উনি বোঝাতে চেয়েছেন যে স্থিতিশীলতার জন্য আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হয় এমন কিছু যেন আমরা কাদা ছোড়াছুড়ি না করি। আইন শৃঙ্খলার উন্নতির জন্য যেন নাগরিক হিসেবে আমরা সকলেই আমাদের যার যার অবস্থান থেকে একটা ভূমিকা রাখতে পারি, ওইটাই উনি বোঝাতে চেয়েছেন। যেহেতু উনি
সমস্ত চাপটা বোধ করছেন। এই জন্য উনি কিছুটা ভেন্টিলেট করে সবার সামনে বুঝালেন যে সার্বিক অবস্থাটা এমন যে আপনি যদি এখন কাউকে অপরাধীকে ধরেন, সে অপরাধী বলে আমাকে অন্যায়ভাবে ধরা হয়েছে। আজকেও দেখেন মহাখালীতে এক ম্যাজিস্ট্রেট বাস ধরেছে, তাকে ফাইন করেছে, মামলা দিয়েছে, সে গাড়ি টেনে ওখানে কতগুলা শ্রমিক এনে মহাখালী ব্লক করে দিয়েছে। ধন্যবাদ।